প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় অর্থাৎ সেকেন্ড পার্টের চতুর্থ চ্যাপ্টারের আজকে শেষ লেকচার। আমাদের আজকে 4 নম্বর লেকচার। আজকের অংশটা আসলে আমরা পড়াবো যেটা চুম্বকত্বের অংশটা পড়াবো। ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের আগে শেষ হয়ে গেছে। তো আজকে গতদিন আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম, লাস্টে মনে হয় পড়িয়েছিলাম যে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক। ওখানে আমরা এক কাজ করি, আর বায়োট-সাভার্টের সূত্র পড়িয়েছিলাম, ওখানে আমরা দুটো প্রবলেম সলভ করে আসি, তারপরে আমরা চুম্বক নিয়ে কথা বলবো। তাই যদি হয়, যেমন গতদিন আমরা পড়িয়েছিলাম কি, আমরা গতদিন পড়িয়েছিলাম টর্ক। টর্ক এটা হলো একটা আয়তাকার কুণ্ডলী। কুণ্ডলীটি ধরলাম আমার এইটা সাপেক্ষে PQ এর সাপেক্ষে ঘুরতে, এটা হলো কি চৌম্বক ক্ষেত্র। এটা হলো চৌম্বক ক্ষেত্র। এটা ধরলাম W, এটা X, এটা Y, এটা হলো Z। আমরা যদি এই দিক দিয়ে যদি তড়িৎ চালনা করি তাহলে ঘুরে আসে, ঘুরে এইভাবে এসে কি করে টর্কের সৃষ্টি হয়, যেটা আমরা গতদিন পড়িয়েছিলাম টর্ক। তাই যদি হয়, আমরা এই টর্কের ক্ষেত্রে একটা প্রবলেম গতদিনও করিয়েছিলাম, আজকে আরেকটা প্রবলেম করাই। আমরা দেখি আরেকটা প্রবলেম করিয়ে তারপরে আমরা যাই। এখানে এইটা যদি হয়, আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হলো কি দেয়া আছে আমাদের, সেটা হলো W, এইটার এটা নির্দিষ্ট দূরত্ব দেয়া আছে, WY সমান সমান XZ। এটা দূরত্ব দেয়া আছে 0.1 মিটার। ওকে, আর দেয়া আছে আমাদের কি এইটা WX সমান সমান কি YZ। এটা কত দেয়া আছে 0.05 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে, পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা দেয়া আছে ধরলাম 50। তড়িৎ যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা ধরলাম 1 অ্যাম্পিয়ার। তাই যদি আর চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে কত 0.2 টেসলা, এই আমার দেয়া আছে। এই জিনিসগুলো দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্নের অ্যান্সার করতে পারি। দুটো প্রশ্নের অ্যান্সার যেটা আমাদের কি হবে, যেটা আমরা ধরি ক নাম্বার। প্রথমে যেটা হলো আয়তাকার কুণ্ডলীর চৌম্বক ভ্রামক নির্ণয় করো একটা। দুই নাম্বারে করতে পারে আয়তাকার কুণ্ডলীটিকে আয়তাকার কুণ্ডলীর পাক সংখ্যা সমান রেখে, পাক সংখ্যা সমান রেখে যদি আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী করি, বৃত্তাকার কয়েলে যদি রূপান্তরিত করি, এটা তাহলে আমরা যদি আয়তাকার কুণ্ডলীটিকে যদি পাক সংখ্যা সমান রেখে যদি আমি বৃত্তাকার কয়েলে পরিণত করি, তখন টর্কের আসলে কিরূপ পরিবর্তন হবে আমাদের এটা বের করতে হবে। বের যদি করি তাহলে আমরা দেখি কিভাবে করি। তাহলে আমাদের ক নাম্বারে আমাদের যা যা দেয়া আছে, আমরা যদি চৌম্বক ভ্রামক, যেটা আমরা চৌম্বক ভ্রামকটা কত আমাদের M সমান সমান NIA। তাই যদি হয়, এখানে আমাদের যে জিনিসগুলো দেয়া আছে, L দেয়া আছে কত 0.1 মিটার, প্রস্থ B সমান দেয়া আছে 0.05 মিটার। ওকে, পাক সংখ্যা দেয়া আছে 50, আর আমার I দেয়া আছে কত 1 অ্যাম্পিয়ার। তাই যদি হয়, আমার চৌম্বক ভ্রামক যেটা বের করতে হবে এটা, তাহলে আমরা কিন্তু এখানে মান বসিয়ে দিলে কি হয় L ইন্টু B, ক্ষেত্রফল সমান L ইন্টু B। তাহলে মানগুলো বসিয়ে দাও,
বসিয়ে দিলে দেখো আমরা একটা রেজাল্ট পেয়ে যাই, সেটা কত হয় 0.25 এত অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আমরা সুন্দরভাবে তাহলে কি পেলাম, চৌম্বক ভ্রামকটা আমাদের বেরিয়ে গেল। চৌম্বক ভ্রামক বেরোনোর পর আমরা এবার খ নাম্বারে যাব। এটা একটু তুলে নাও, তাহলে আমরা খ নাম্বারে চলে যেতে পারি। এটা মুছে দিই, খ নাম্বারে যাই এবার আমরা। খ নাম্বারে যদি যাই, খ নাম্বারে যেটা হবে আমার কি করতে হবে, প্রথম দুটো জিনিস, একটা আয়তাকার কুণ্ডলী, আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক আমাদের বের করে আনি, তারপর ওটাকে যখন বৃত্তাকার করব তখন আবার টর্ক কি রকম আসবে সেটা। তার মানে আমাদের এখানে দুটো ধাপে কাজ করতে হবে। এটা কিন্তু আসলে আমাদের হায়ার অ্যাবিলিটির প্রশ্ন এটা। আর আমরা ক নাম্বারে যেটা করলাম ওটা অ্যাপ্লিকেশন। তাই যদি হয় আমরা খ নাম্বার করি আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে, আমরা বের করি প্রথম আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে। ওকে, আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে, আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে তাহলে আমরা জানি কি টর্ক সমান সমান কি এনআই এ বি, এনআই এ বি, এটা আমরা জানি। তাই যদি হয় আমরা কিন্তু একটু আগে এনআইটা পেয়ে গেছি, এনআই এ বি, তার এটার অর্থ হলো এনআই এল ইন্টু বি ইন্টু ক্যাপিটাল বি। আমাদের বি এর মানটাও দেয়া আছে, বাকি মানগুলো দেয়া আছে। যদি আমরা একটা রেজাল্ট পাই তাহলে রেজাল্টটা আমাদের আসবে যেটা আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে 0.05 এত নিউটন মিটার। আয়তাকার কুণ্ডলীটা পেয়ে গেলাম। আয়তাকার কুণ্ডলী যদি পেয়ে থাকি তাহলে এবার আসবো কি আমাদের বৃত্তাকার কুণ্ডলীটার ক্ষেত্রে। এবার আসি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে, বৃত্তাকার কুণ্ডে যখন আমরা এটাকে যখন বৃত্তাকার করব তখন আমাদের কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাসার্ধ নির্ণয় করার একটা ব্যাপার আছে। যদি ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা থেকে আমরা কিভাবে করব, সেটা হলো আমরা জানি এটা হলো ব্যাসার্ধ সমান এটার আয়তাকার যেটা, এটা পরিসীমার সমান হয়। তাই যদি হয় ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি কি পরিধি সমান টুয়াইস পাই আর সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই যদি হয় তাহলে এখান থেকে কাটাকাটি করে আমরা আর সমান কি পাই, আর সমান পাই এল প্লাস বি ডিভাইডেড বাই পাই। তাই যদি হয় তাহলে আর গেল। তাই যদি আর হলে পারে এখানে তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এ সমান হবে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হলে এটা যদি মানটা আমরা বসিয়ে দিই সবগুলো তাহলে দেখো একটা রেজাল্ট পেয়ে যায়। সেই রেজাল্টটা হলো আমাদের 7.16 ইন্টু 10⁻³ এত মিটার স্কয়ার। আমরা কিন্তু পেয়ে গেছি, ক্ষেত্রফলটা পেয়ে গেছি। যদি ক্ষেত্রফল পেয়ে যাই তাহলে আমি একটু এই সাইডে চলে যাই। আমরা ক্ষেত্রফল যেহেতু পেয়েছি তাহলে এই ক্ষেত্রফলটাকে একটা কাজ করি, আমরা এটা ধরি, প্রাইম ধরে নিই। তাই যদি হয় তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে তাহলে আমার টর্ক কি হবে, টাউ প্রাইম ধরি, এন আই এ প্রাইম ইন্টু বি। তাহলে মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দিলে কি হয় দেখো, আমরা আগে পেয়েছি 0.05 নিউটন মিটার। এখানে ক্যালকুলেশন করো, প্রত্যেকটা মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের হবে 0.072 এত নিউটন মিটার। তাহলে দেখো আগে পেয়েছিলাম 0.05, এখন পেলাম 0.072 নিউটন মিটার। তাই যদি হয় তার মানে কি আমার কি হলো দেখো, টাউ প্রাইম গ্রেটার দেন, অর্থাৎ কুণ্ডলীর ক্ষেত্রে আমার টর্কটা, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে টর্কটা বেশি হয়। ঠিক আছে, তাই যদি এবং কতটুকু পরিবর্তন বেশি হয় আমরা বিয়োগ করলেও কিন্তু, যেটা বৃদ্ধি পেল যেটা বৃত্তাকারের ক্ষেত্রে সেটাও যদি বের করি তাহলে কি হবে, টাউ প্রাইম মাইনাস টাউ, এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের বেরিয়ে গেল। তার মানে আমরা যে এখানে দেখলাম যে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক বেড়ে যায় পাক সংখ্যা সমান রাখার ফলে। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেমে যেতে পারি। আমরা সেটা হলো আমাদের আরেকটা প্রবলেম যদি আমরা দেখি, আমরা যেমন বায়ট-সাভার্টের সূত্র পড়িয়েছিলাম, যেহেতু চ্যাপ্টারটা শেষের দিকে আমাদের এই জন্য বলছি,
বয়ট-সাভার্টের সূত্র যেহেতু বয়ট-সাভার্টের সূত্রে আমরা ওখানে কি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে দেখেছিলাম, লম্বা পরিবাহীর ক্ষেত্রেও দেখেছিলাম। ওখানে একটা প্রবলেমটা আমরা দেখি, সেটা কি আসতে পারে আমাদের। সেই প্রবলেমটা হলো একটা হাইড্রোজেন পরমাণুতে কি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন কি করে, প্রোটনকে কেন্দ্র করে কি করে, সে ঘুরতেছে, কেন্দ্র করে 5.3 ইন্টু 10⁻⁻11 এত মিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে একটি কক্ষপথে 2.18 ইন্টু 10⁶ এত মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, এত মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। ভেরি গুড। তাই যদি হয় প্রোটনের অবস্থানে আমরা এটি কত মানের, সৃষ্টি করবে, এইটা হলো কথা। যদি নিউক্লিয়াসকে কেন্দ্রকে যখন ইলেকট্রনটা ঘুরতেছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, যদি থাকে প্রোটনকে কেন্দ্র, তার মানে প্রোটনকে যখন কেন্দ্র করে ইলেকট্রনটা যখন মুভ করতেছে তখন একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে, তাহলে ওই ক্ষেত্রে প্রোটন যেখানে আছে ওই ক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্রটা কি রকম হবে সেটা আমাদের বের করতে হবে। যদি তাই হয় তাহলে আমাদের কি কি আছে আমরা একটু দেখে নিই। আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে ব্যাসার্ধ কত, 5.3 ইন্টু 10⁻⁻11 এত মিটার, কত বেগে ঘুরতেছে, v সমান 2.18 ইন্টু 10⁶ এত মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে। তাই যদি হয় আমাদের আর কি দেয়া আছে, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব। তাই যদি হয় আরেকটা ব্যাপার, মিউ নটের মানও আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আমার চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে হবে নরমালি। তাই যদি হয়, যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে বৃত্ত এখানে কিন্তু পাক সংখ্যা নাই, তার মানে মনে করতে হবে পাক সংখ্যা আমাদের 1। তাই যদি হয় তাহলে আমরা নরমালি চৌম্বক ক্ষেত্র B সমান জানি মিউ নট আই, n ইন্টু মিউ নট আই টুয়াইস আর। যেহেতু পাক সংখ্যা নাই 1 ধরে নিতে হবে, তাহলে কি হবে, মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। আমাদের এটা হলো সূত্র, এই হলো সূত্র। কিন্তু কথা আছে এখানে আমাদের একটা জিনিস নাই এখানে, সে জিনিসটা হলো আইটা আমরা এখানে নাই আমাদের, তার মানে কি আমাদের আইটাকে বের করে নিয়ে আসতে হবে। তাই যদি হয় এটা আমরা রেখে দিই এখানে, এটা নিয়ে আমরা কাজ করব। এখন দেখো আমরা জানি আই সমান কিউ বাই টি, একটা জিনিস খেয়াল করো, আই সমান কিউ বাই টি। যদি কিউ বাই টি হয় তাহলে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের বেগ কত হবে, ইলেকট্রনের বেগ নরমালি। আবার আমরা জানি বেগ ভি সমান পরিধি বাই সময়, তার মানে এটা হবে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই টি। তাই যদি হয় তাহলে দেখো এখানে ভি এর মান দেওয়া আছে, তাহলে আমরা টিটা ইজিলি বের করতে পারি, তাহলে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। এইটা যদি আমরা পাই তাহলে দেখো এখান থেকে আমার কি আইটা আমরা বের করে নিয়ে আসতে পারি। সুতরাং আই সমান তাহলে কি হবে, কিউ ভি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর, কিউ ভি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। তাই যদি হয় তাহলে আইটা পেয়ে গেলাম। তাহলে এই আয়ের মানটা যদি আমরা 1 নম্বরে করে দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের বি এর মানগুলো চলে আসবে। তাই যদি হয় তাহলে আমি এবার ডান পাশের মানগুলো একটু মুছে দিই, এখানে করি, আর মুছে দিয়ে করি। তাই যদি হয় তাহলে দেখো আমাদের কি হবে, সুতরাং তার যদি হয় বি সমান তাহলে কি হবে, মিউ নট ডিভাইডেড বাই 2r ইন্টু আই এর মান, সেটা হলো কিউ ভি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। ওকে, এখন মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো ক্লিয়ার হয়ে যাবে আমাদের রেজাল্ট। আমাদের যে মানটা আসবে সেটা আসবে কত, 12.42 এত টেসলা। এইটা হলো আমাদের রেজাল্ট।
তাহলে কি হলো আমাদের এখানে, আমাদের দেখো এটার হাইড্রোজেন যখন একটা প্রোটনকে কেন্দ্র করে, যখন হাইড্রোজেন পরমাণুতে যখন একটা ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে ঘোরে তখন কি হয়, তখন ওই ক্ষেত্রে প্রোটনের অবস্থানে যে চৌম্বক ক্ষেত্রটা পাই আমরা, তার মানটা আমরা পেয়ে গেলাম কত, 12.42 এত টেসলা। ওকে, আমাদের কাছে আমরা মোটামুটি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার অংশে ম্যাক্সিমাম যতগুলো থিওরি পড়েছি সবগুলোর ক্ষেত্রে মোটামুটি আমরা দুই একটা করে প্রবলেম করিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। আশা করি জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসবো আমরা আসলে চুম্বকে যাব। চুম্বক, চুম্বকে যাব। ম্যাগনেটিজমের ক্ষেত্রে নরমালি যদি আমরা আসলে বলি, এটা আসলে একটু ল্যাঙ্গুয়েজ টাইপের যে অংশটা আমাদের, এই অংশটা আসলে চুম্বকত্ব আসলে কিভাবে আসে। আমরা নরমালি জানি প্রত্যেক পদার্থ কি দ্বারা গঠিত, পরমাণু দ্বারা। পরমাণুর ভিতরে কি থাকে, পরমাণুর ভিতরে থাকে মৌলিক কণিকা, যেটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর ভিতরে নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনটা কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। যখন ইলেকট্রন যখন কেন্দ্র করে যে ঘোরে, ওই ক্ষেত্রে যে এই ঘূর্ণন প্রবণতা, এটাকে আমরা স্পিন বলি। যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন এই স্পিনের কারণে কি হয়, চৌম্বকত্ব সৃষ্টি হয়। আমরা জানি কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন আধান প্রবাহিত হয় তখন কি হয়, আশেপাশে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি। ঠিক ওই ঘটনাটাই এখানে, সেটা হলো যখন ইলেকট্রনটা যখন ঘোরে তখন ওখানে কি করে, এক ধরনের কৌণিক ভরবেগ সৃষ্টি করে। অর্থাৎ ওই কৌণিক ভরবেগ ওখানে আমাদের কি হয়, স্পিনের ফলে চুম্বক ক্ষেত্রে স্পিন হলো কি রকম, দুই প্রকার, একটা হলো আপওয়ার্ড আর একটা হলো ডাউনওয়ার্ড। যদি আপওয়ার্ড ডাউনওয়ার্ড যদি সমান হয় তাহলে কিন্তু তার চুম্বকত্ব থাকে না, কিন্তু যদি চেঞ্জ হয় তখনই চুম্বকত্ব আসে। এই জন্য সব পদার্থের কিন্তু কি ম্যাগনেটিজম থাকে না। এখন আমরা আসি চুম্বকের ক্ষেত্রে কিছু জিনিস আছে, সেটা হলো আমাদের চুম্বকের দুটো মেরু থাকে, একটা হলো উত্তর মেরু আর একটা হলো দক্ষিণ মেরু। দুই মেরুর এটা হলো একটা চুম্বক। এই চুম্বকের টোটাল যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা আসলে এটাকে জ্যামিতিক দৈর্ঘ্য বলি। এটাকে কি দৈর্ঘ্য বলি, এটা কিন্তু আসলে জ্যামিতিক দৈর্ঘ্য বলি আমরা, জ্যামিতিক দৈর্ঘ্য। আর এই দুই মেরুর, এটাকে নর্থ পোল ধরি, এটা সাউথ পোল ধরি, দুই মেরুর মাঝখানে, দুই মেরুর কাছাকাছি একটা জায়গা আছে যেখানে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, এইটাকে আমরা মেরু বলি, এটাকে মেরু বলি। এই দুই মেরুর মাঝখানে যে দূরত্বটা থাকে এটাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য বলা হয়। এটাকে কি বলা হয়, চৌম্বক দৈর্ঘ্য। আর এটা হলো এই দুই মেরুর মাঝখান দিয়ে যে রেখাটা, এটাকে আমরা কি বলি, চৌম্বক অক্ষ বলি। এখন এই চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের কিন্তু একটা সূত্র আছে, সেটা হলো চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য। এখন চুম্বকের এখানে চৌম্বক উপাদান একটা ফ্যাক্টর আছে, সেটা হলো চৌম্বক উপাদান। আমরা যদি চৌম্বক উপাদান কাকে বলে, কোনো একটা জায়গা আমরা যদি কোনো চুম্বকের চৌম্বকত্ব বর্ণনা করতে গেলে যে উপাদানগুলো আমাদের দরকার হয় সেটা হলো কি, ভূচুম্বকের উপাদান যেটা আমরা বলি, সেই উপাদানগুলো হচ্ছে তিনটা। একটা হলো বিচ্যুতি, একটা হলো বিনতি, আর একটা হলো চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলি আমরা, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আমাদের এই তিনটা জিনিস আসলে দরকার। তিনটা জিনিস নিয়ে এখানে আমাদের ম্যাথ থাকে, তো এই তিনটা জিনিস একটু বোঝার ব্যাপার আছে আমাদের। সেটা হলো, একটা হলো বিচ্যুতি, একটা বিনতি, আর একটা হলো কি ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। ওকে, তাহলে আমরা দেখি এটা। আমরা নর্মালি যদি একটা পৃথিবীর কথা কল্পনা করি, উত্তর দক্ষিণ যদি মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, তার ওখানে যদি আমরা
একটা চৌম্বকটাকে যদি এভাবে রাখি, চৌম্বকটা কি হয়, উত্তর দক্ষিণ মধ্যতল থেকে একটা কোণে বিচ্যুত হয়ে যায়, একটা কোণে বিচ্যুত হয়ে, ওই যে কোণ ভৌগোলিক মধ্যতল থেকে যে কোণে বিচ্যুত হয় সেটাকে আমরা বিচ্যুতি বলি। সেটা হলো, যদি এরকম ধরি আমরা, এইটা হলো ধরে নিলাম এখানে এইভাবে, এইটা ধরলাম, এটা হলো ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতলটাকে যদি আমরা কল্পনা করি, তাহলে এখান থেকে ভৌগোলিক মধ্যতলটাকে আমরা টোটালটাকে যদি এরকম কল্পনা করি, ওকে, এটা হলো ভৌগোলিক মধ্যতল। এই ভৌগোলিক মধ্যতল থেকে আমার যে চৌম্বকতল যে কোণে বিচ্যুত হবে, সেটা বিচ্যুত যদি হয়, আমি ধরে নিলাম এই কোণে বিচ্যুত হলো, এই যে এটা কি থিটা কোণে বিচ্যুত হলো। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটা কল্পনা করি, এইটা ঠিক আছে, এইটা যদি মনে করি আমার, এইটা হলো চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল, চৌম্বক মধ্যতলটা যে কোণে বিচ্যুত হয় সেটাকে বলা হয় বিচ্যুতি বলা হয়, সেটাকে আমরা কি বলি, থিটা দ্বারা প্রকাশ করি। এটা ভৌগোলিক মধ্যতল, আর এটা হলো কি চৌম্বক মধ্যতল যে কোণে বিচ্যুত হয়। এখন এই আমি যদি এইভাবে, যদি কথায় কথায় এটা উত্তর দক্ষিণ এইভাবে আসে, এখানে যদি আমি একটা চুম্বক রাখি, চুম্বক যদি রাখি, এটা ধরলাম অনুভূমিক উপাংশ, একটা দণ্ড চুম্বক যদি রাখি, আমি কি করলাম, একটা দণ্ড চুম্বক যদি এখানে রাখি, তাহলে দণ্ড চুম্বকটা কি হবে, সরাসরি কি হবে, উত্তর দক্ষিণ তল থেকে একটা কোণে বিচ্যুত হয়ে যায়, একটা কোণে, এই যে একটা কোণে, এটা হলো চুম্বক যদি হয়, মূল চুম্বক ক্ষেত্র। তাই যদি হয় যে কোণে, আবার অনুভূমিক তল থেকে, অনুভূমিক তল বা চুম্বক মধ্যতল থেকে একটা চুম্বক যে কোণে বিচ্যুত হবে, যে কোণে সরে আসবে, সেটাকে বলা হয় বিনতি বলা হয়। তার মানে সেটা কি রকম হবে, আমার এইটা যদি একটা চুম্বক ক্ষেত্র আমরা কল্পনা করি, তাহলে এইটাকে যদি চুম্বক ক্ষেত্র কল্পনা করি, তাহলে এইটা যে কোণে বিচ্যুত হবে এটাকে বলা হয় বিনতি। এটাকে কি বলা হয়, বিনতি। এখন এই বিনতি যদি হয় চুম্বক ক্ষেত্রে, তাহলে উপাংশ হবে দুটো, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হবে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ, এটাই হলো চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলা হয়। তাই যদি হয়, তাহলে H = কি হবে আমাদের, B cos ডেল্টা। আমরা জানি যার সাথে কোণ তৈরি করবে সেটা হলো cos উপাংশ, আর বাকি যেটা হবে এটা হলো উলম্ব উপাংশ, এটা হলো উলম্ব উপাংশ। গুড। তাই যদি হয়, তাহলে উলম্ব উপাংশ V সমান কি হবে আমাদের, B sin ডেল্টা। তাহলে আমরা কি পেলাম, আমরা বিচ্যুতি পেলাম, বিনতি পেলাম, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ পেলাম, যেটা চুম্বক ক্ষেত্রের আলোকে আমাদের মোটামুটি এই দুটো সূত্র দিয়ে আমরা মূলত এই চ্যাপ্টার যে অংশটা আছে, এই অংশটার আমরা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শেষ করব। তাই যদি হয়, তাহলে দেখি আমরা, সেটা হলো, তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম অনুভূমিক উপাংশ H = পেলাম B cos ডেল্টা, V = পাইলাম B sin ডেল্টা। তাই যদি হয়, তাহলে এটাকে আমরা কিন্তু এখানে অনেকগুলো সূত্র বের করে নিয়ে আসতে পারি। যেমন এটা H/V যদি করি, তাহলে কি হবে, এইটার এটাকে দিয়ে ভাগ করলে তাহলে কি হবে, cos / sin, তার মানে এটা হবে cot ডেল্টা। তার মানে কি আমার H = হবে V cot ডেল্টা। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আবার যদি আমরা এইভাবে করি, V/H যদি করি, তখন হবে কি sin ডেল্টা / cos ডেল্টা। তার মানে এটা হলো tan ডেল্টা। সুতরাং V = কি হবে, H tan ডেল্টা। পেয়ে গেলাম। তাহলে এখানে আরেকটা সূত্র পেলাম, এটা পেলাম আমরা 4 নাম্বার। আবার এই দুটোকে যদি আমরা বর্গ করে যোগ করি, তখনও কিন্তু আরেকটা হবে। যদি আমাদের বিচ্যুতি বা বিনতি যদি না থাকে, তখন দুটো মান তখন কি আসবে, তখন এই দুটোকে বর্গ করে যোগ করলে তখন কি হবে, H² + V² = B² cos² ডেল্টা sin² ডেল্টা। তাই যদি হয়, তাহলে আমরা কি পাই এখানে, B = পাই H² + V²। ওকে, তাহলে আমরা 5টা সূত্র পাই এখান থেকে। খেয়াল করো, আমরা 5টা ইকুয়েশন পাই এখান থেকে। যদি 5টা ইকুয়েশনই আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের এখানে
কিছু প্রবলেম তাহলে করার একটা ব্যাপার আছে, প্রবলেমগুলো আমাদের একটু করতে হবে, দেখি কি কি প্রবলেম আমরা করতে পারি। এই প্রবলেম যদি করি, কয়েকটা প্রবলেম করে দেখি, তাহলে আমাদের হয়তো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আর একটু। ওকে, আমি তাহলে এটা মুছে দিয়ে আমরা প্রবলেমে যাব। যেমন প্রবলেম আমরা এরকম হতে পারে, কোন স্থানে আমাদের এরকম দেয়া আছে, কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে বি, বি দেয়া আছে কত 22.5 এত মাইক্রো টেসলা, এবং এখানে আমাদের বিনতি যেটা দেয়া আছে, বিনতি দেয়া আছে 30 ডিগ্রি। তাই যদি হয় তাহলে আমার বলছে কি এখানের অনুভূমিক উপাংশ কত হবে। খেয়াল করি আমরা, আমাদের চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে, বিনতি দেয়া আছে, আমাদের কি করতে হবে, অনুভূমিক উপাংশ বের করতে হবে। তাহলে আমরা একটু আগেই করে এলাম, দেখো বি সমান এইচ ইকুয়াল টু বি কজ ডেল্টা, তাহলে মানটা বসাইলে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যাই। সেটা কত পাই, তাহলে দেখো 22.5 এত মাইক্রো টেসলা ইন্টু কজ 30 ডিগ্রি। ওকে, তাহলে একটা রেজাল্ট চলে এলো কত 19.5 এটা মাইক্রো টেসলা, একটা রেজাল্ট পেয়ে গেলাম আমরা, একটা পেলাম। আরেকটা আছে দেখি, আরেকটা যদি আমরা এক এক অ্যাঙ্গেল থেকে কাজগুলা করে আসি। আরেকটা যেমন আছে আমার বি দেয়া আছে এটা 3 মাইক্রো টেসলা, এইচ ইকুয়াল টু দেয়া আছে 26 এত মাইক্রো টেসলা। আমার এখান থেকে বিনতি বের করতে হবে, ডেল্টা বের করতে হবে। তাই যদি হয় তাহলে আমার যদি বিনতি বের করি, আমরা নরমালি জানি আমরা এইচ ইকুয়াল টু কি জানি, বি কজ ডেল্টা জানি। তাই যদি হয় তাহলে এখান থেকে তাহলে আমাদের কজ ডেল্টা সমান কি হবে, এইচ বাই বি, তার মানে কি ডেল্টা সমান কি হবে, কজ ইনভার্স এইচ বাই বি। তাহলে ক্যালকুলেশন করো, দেখো একটা রেজাল্ট চলে আসবে আমাদের, ডেল্টা সমান কত হবে 30 ডিগ্রি। দেখো আমরা দুটো অ্যাঙ্গেল থেকে দুটো প্রবলেম করলাম। আবার অন্য যদি আমার যদি এরকম থাকে যে আমার বিনতি নাই, ওখানে চৌম্বক ক্ষেত্র দেয়া আছে, আর কি দেয়া আছে, উলম্ব উপাংশ দেয়া আছে, তখন আমরা কিভাবে কাজ করব, তখন সেটা কি হবে সেটাও দেখি। সেটা হলো যেমন এরকম হতে পারে, এদিকে আসি আমরা, এখানে আসি, এরকম দেয়া আছে আমাদের, সেটা হলো কি দেয়া আছে, এরকম আছে, সেটা হলো আমার এইচ দেয়া আছে। এইচ কত দেয়া আছে, এইচ দেয়া আছে 30 মাইক্রো টেসলা, এমন দেয়া আছে ডেল্টা দেয়া আছে 60 ডিগ্রি। তাই যদি হয় আমার এই ক্ষেত্রে উলম্ব উপাংশ বের করতে হবে ভি। যদি তাই বের করি তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি ভি সমান এইচ ট্যান ডেল্টা। তাই যদি হয় তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে দেখো একটা রেজাল্ট চলে আসবে, সেটা আসবে 51.96 এত মাইক্রো টেসলা। আবার আরেকটা হতে পারে এরকম দেয়া আছে আমার, সেটা হলো এইচ এর মান দেয়া আছে, এইচ এর মান আমার কত দেয়া আছে 31.85 এত মাইক্রো টেসলা। ওকে, ভি এর মান উলম্ব উপাংশ যেটা দেয়া আছে 47.77 এত মাইক্রো টেসলা। তাই যদি হয় এখান থেকে আমার দুটো জিনিস বের করি, বি বের করব, ডেল্টা বের করব, তাহলে দেখি কি হয়। তাই যদি হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি বি ইকুয়াল টু কি জানি, আমরা বি ইকুয়াল টু জানি এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার। মান বসিয়ে দাও, দেখো একটা রেজাল্ট চলে আসবে, যদি আসে সেটা রেজাল্ট আসবে কত 57.41 এত মাইক্রো টেসলা। তাই যদি হয়, আবার যদি আমরা ডেল্টা বের করি, আমরা ভি সমান জানি এইচ ট্যান ডেল্টা। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা ডেল্টা সমান কি পাবো, ডেল্টা সমান পাবো ট্যান ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স ভি ডিভাইডেড বাই এইচ। তাহলে রেজাল্ট কত আসবে আমাদের 56 কত আসবে 56.31 এত ডিগ্রি। তাহলে দেখো আমাদের মোটামুটি বিচ্যুতি, বিনতি এবং
চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে মোটামুটি অঙ্কগুলো মূলত ক্লিয়ার হয়ে গেল। এখন তোমাদের একটা কাজ করতে হবে, এখানে যে তাৎপর্যগুলো আছে একটু তাৎপর্যগুলো পড়ে নিতে হবে। আমাদের অনুধাবনের প্রশ্নে কিন্তু তাৎপর্যগুলো একটু আসে, ওকে, তাৎপর্য একটু আসতে পারে, এই জন্য একটু একটু খেয়াল করো যে তাৎপর্য যেগুলো আছে সেগুলো একটু খেয়াল করে দেখে নিতে হবে আমাদের। এখানে চৌম্বক পদার্থ, আবার এই যে চৌম্বকত্ব থেকে এই চৌম্বকের এখানে আমাদের কয়েক ধরনের চৌম্বক পদার্থ থাকে, যেমন কি কি থাকতে পারে, ডায়া চৌম্বক পদার্থ থাকতে পারে, ডায়া প্যারা ফেরো। ডায়া প্যারা ফেরো মূলত আমরা 3 প্রকার পদার্থ পাই। পরে ফেরো চৌম্বকত্ব থেকে আরো 2 ধরনের পদার্থ পাই, সেটা হলো একটা হলো ফেরো আর একটা হলো এন্টিফেরি। একটা হলো ফেরিম্যাগনেটিজম আর হলো এন্টিফেরোম্যাগনেটিজম। মোট তাহলে এদিক থেকে আসে 3 প্রকার আর 2 প্রকার, 5 প্রকার পদার্থ আমরা পাই। এরপরে আমরা যে অংশটা আসলে আসবো সেটা হলো হিস্টেরেসিস। হিস্টেরেসিস আর একটা ইম্পর্টেন্ট জিনিস, হিস্টেরেসিস। হিস্টেরেসিসের বেলায় আমরা যেটা করি 2 রকম জিনিস, যে একটা চৌম্বক পদার্থ, একটা চৌম্বক পদার্থ, যেটা চৌম্বক পদার্থ মানে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে অথবা যে পদার্থকে চুম্বকে রূপান্তরিত করা যায় সেটাকে আমরা চৌম্বক পদার্থ বলি। এখন একটা চৌম্বক পদার্থকে যদি আমরা চুম্বকে রূপান্তরিত করতে যাই তাহলে আমাদের কি করতে, আসলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। ওই ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা অ্যাপ্লাই করি তখন যে ঘটনা ঘটে ওখান থেকে আমাদের হিস্টেরেসিস কথাটা এলো। আসলে হিস্টেরেসিস এখানে একটা কথা, হিস্টেরেসিস আসলে যখন আমরা বিভিন্ন যেমন মাইক্রোফোন ব্যবহার করি, ট্রান্সফরমার ব্যবহার করি, ডাইনামো ব্যবহার করি, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আসলে হিস্টেরেসিসটা আমাদের কি তৈরি করতে গেলে আমাদের হিস্টেরেসিসের কথাটা আসলে মাথায় নিতে হয়। এর আসলে ব্যবহারিক প্রয়োগটা মোটামুটি ভালোই আছে ম্যাগনেটিজমে। সেটা হিস্টেরেসিস জিনিসটা হলো আমরা যখন এরকম করি, এটাকে বলা হয় চুম্বকায়নকারী ক্ষেত্র। এটাকে আমরা বি নট দিলাম। অর্থাৎ একটা চৌম্বক পদার্থকে আমরা কি করব, একটা চৌম্বক পদার্থকে আমরা চুম্বকে রূপান্তরিত করতে যাব, তখন আমরা কি করব, একটা চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি, যেটা অ্যাপ্লাই করি সেটাকে আমরা কি বলি, চুম্বকায়নকারী ক্ষেত্র বলি আমরা। ঠিক আছে, চুম্বকায়নকারী ক্ষেত্র বলি। তো চুম্বকায়নকারী ক্ষেত্র যদি আমরা বলি তখন এটাকে আমরা যখন চুম্বকে রূপান্তরিত করতে যাব, চুম্বকে যখন রূপান্তরিত করতে যাব তখন আস্তে আস্তে কি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, যেটা হলো বি। এটা হলো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। প্রথমে কিছুই ছিল না, অর্থাৎ কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই ম্যাগনেটিজমের ভিতরে। এখান থেকে যদি আমরা চুম্বকায়ন ক্ষেত্র অ্যাপ্লাই করে যদি কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে রূপান্তরিত করতে যাই তখন কি হয়, আমি এটা অ্যাপ্লাই করলে আমার আস্তে আস্তে এরকম ভাবে যায়, এখান থেকে ধরলাম এইভাবে গেল, এই পর্যন্ত গেল। তার মানে আমার কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল। ম্যাগনেটিক ফিল্ড এই পর্যন্ত তৈরি হওয়ার পরে আমি এটাকে কি করতে পারি, এটাকে আবার ধরলাম বিচুম্বকায়িত করি। এখন কেন এটা এর অ্যাপ্লিকেশন দিকটা একটু পরে আসতেছে, বিচুম্বকায়ন যদি করতে যাই তখন কি হবে, আমি যে পদ দিয়ে আসলে চুম্বকায়ন ক্ষেত্রে অ্যাপ্লাই করে চুম্বক ক্ষেত্রে রূপান্তরিত করলাম, তাহলে আমরা আশা করব যে বিচুম্বকায়ন অর্থাৎ চুম্বকত্ব যখন নষ্ট করব তখন আবার এই পথে ব্যাক করবে, কিন্তু সেটা করে না। অর্থাৎ যেখানে এখানে ছিল 0, এখানে যখন এটাকে আমরা বিচুম্বকায়িত করতে যাই তখন এটা কি করে, তখন এটা এইভাবে আসে, এইরকম একটা পথে আসে। এই পথে যখন আসে দেখা গেল যে এখান থেকে যে এই জায়গা থেকে যখন আমি এটাকে যখন বিচুম্বকায়িত করব
তখন ওই পথে না এসে যেখানে জিরো ছিল ওখানে কিন্তু একটু ম্যাগনেটিক ফিল্ড আমার অর্থাৎ ম্যাগনেটিজম থেকে গেল, চুম্বকত্ব থেকে যায়। এটাকে যদি আমি আরো নিচে নামায় নিয়ে আসি তখন সেটা কি হয়, এইভাবে আসে। এরপরে যদি আমি আবার চুম্বকায়ন ক্ষেত্র অ্যাপ্লাই করি তখন সে আর ওই পথে না গিয়ে এইভাবে চলে যাবে, এইভাবে। তার মানে দেখা যায় কি হয় এখানে, এইভাবে, তার মানে একটা চক্রাকারে ঘোরে, একটা চক্রাকারে ঘোরে। এটাকে আসলে হিস্টারেসিস লুপ বলি আমরা। কি বলি? হিস্টারেসিস লুপ বলি। আর একটা ব্যাপার হলো এই হিস্টারেসিস লুপ বলে, আর এখানে তার মানে দেখা যায় যে আমি যদি একটা চৌম্বক পদার্থকে যদি চুম্বকে রূপান্তরিত করতে গিয়ে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে সে চুম্বকে রূপান্তরিত হওয়ার পর তাকে যখন আমি বিচুম্বকায়ন করতে যাব তখন সে কি হয়, পূর্বের অবস্থায় সে আর শূন্যতে আসে না। অর্থাৎ আমি বিচুম্বকায়িত করতে গেলেও তার ভিতরে কি থাকে, চুম্বকত্ব কিছু থেকে যায়। এই যে থেকে যাওয়ার যে ধর্মটা, অর্থাৎ যে সে আসা, এই ধর্মটাকেই বলা হয় হিস্টেরেসিস। অর্থাৎ সে বিচুম্বকায়নের ক্ষেত্রে শৈথল্য প্রদর্শন করে বলা হয়। এটা কি করে? সে শৈথল্য প্রদর্শন করে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হিস্টেরেসিস। আর এই যে দেখতে যে এটা একটা লুপের মতো মনে হয়, এই লুপটাকে বলা হয় কি? হিস্টেরেসিস লুপ বলা হয়। এখন কথা হলো যে হিস্টেরেসিস আসলে আমরা কোথায় ব্যবহার করি? এটা একটা ফ্যাক্টর কিন্তু আমাদের, যেটা আমরা এই হিস্টেরেসিসটা কাজে লাগাই কোথায়? যেমন মাইক্রোফোন, ডায়নামো, ট্রান্সফরমার, এইগুলার ক্ষেত্রে যখন এটা হয়, ম্যাগনেটিক ফিল্ড যখন আপ ডাউন করে তখন এই ক্ষেত্রে চুম্বকায়িত হয়, বিচুম্বকায়িত হয়, এরকম। যেমন আমার একটা এর ক্ষেত্রে, ডায়নামোর ক্ষেত্রে কিন্তু প্রতি সেকেন্ডে 50 সাইকেল, অর্থাৎ 50 বার কিন্তু চক্রটা সম্পন্ন করে। অর্থাৎ একবার ম্যাগনেটিক কি হয়, একবার চুম্বকায়িত হয়, একবার বিচুম্বকায়িত হয়, এরকম হয়। তো এইটা যখন করতে যাই, এই জন্য আমরা বিশেষ করে মাইক্রোফোন, ট্রান্সফরমার, জেনারেটর, ওই ক্ষেত্রে আমরা কাঁচা লোহা ব্যবহার করি। কাঁচা লোহার ক্ষেত্রে যখনই বিচুম্বকায়িত করতে গেলে কি হয়, পুরোপুরি সে বিচুম্বকায়িত হয় না, তার মানে এখানে কিছু এনার্জি লস হয়। তো ওই এনার্জি যাতে কম লস করা হয় এই জন্য এখানে কাঁচা লোহা ব্যবহার করি আমরা যদি এমনি একটা পিওর লোহা অর্থাৎ একটা স্টিল ব্যবহার করি, যেটা ইস্পাতের চেয়ে কাঁচা লোহার ক্ষেত্রে আমার হিস্টেরেসিসের অপচয়টা একটু কম হয়। হিস্টেরেসিস জনিত অপচয়টা কি হয়, একটু কম হয়। এই জন্য ট্রান্সফরমার, জেনারেটর, মাইক্রোফোন এইসবের ক্ষেত্রে আমরা আসলে কাঁচা লোহা মজ্জা হিসাবে, কোর হিসাবে কাঁচা লোহা ব্যবহার করি। এটা হলো হিস্টেরেসিসের মূল ব্যবহার আমাদের। তাহলে আমাদের এখানে হিস্টেরেসিসের কাজটা শেষ হয়ে গেল। চুম্বক পদার্থর যদি আমরা কল্পনা করি, চুম্বক পদার্থ কিন্তু আসলে দুই রকম হয়। একটা হলো স্থায়ী চুম্বক আর একটা হলো অস্থায়ী চুম্বক। যে চুম্বকে আসলে চুম্বকত্ব তোমার স্থায়ীভাবে থাকে সেটা হলো স্থায়ী চুম্বক বলে, আর যে সকলের ক্ষেত্রে চুম্বকত্ব কি স্থায়িত্ব নাই সেটা হলো অস্থায়ী চুম্বক পদার্থ বলে আমরা। এখন চুম্বকের যেমন কিছু কিছু সংজ্ঞা যেমন আছে, সেমন হলো চুম্বক ভ্রামকটা কি জিনিস আসলে? চুম্বক ভ্রামক অর্থাৎ দ্বিপোল ভ্রামকও বলি আমরা, চুম্বক ভ্রামক বা দ্বিপোল ভ্রামক বলি। চুম্বক ভ্রামকটা হলো, চুম্বক ভ্রামক আমরা যদি এটাকে এম দ্বারা প্রকাশ করি, আসলে এটা হলো চুম্বকের মেরু শক্তি। চুম্বকের মেরু শক্তি মানে আকর্ষণ করার যে ক্ষমতা চুম্বকের, সে মেরু শক্তি এবং যে আমার মাঝখানে যে কার্যকরী দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য থাকে, এই দুটোর গুণফলকে কি বলা হয়? এটাকে বলা হয় চুম্বক ভ্রামক। অর্থাৎ সেটাকে আমরা এইভাবে করি, m ইন্টু কি 12। এটা কিন্তু একটা ভেক্টর রাশি, যদি ভেক্টর হয় তাহলে কিন্তু এরকম হবে। এটা যদি হয় এটা, এখন আমরা 12 কেন ধরি? যদি একটা চুম্বক পদার্থ যদি নিই আমরা, এই যে এখানে দুই মেরুর মাঝখানে, এটা হলো চুম্বক দৈর্ঘ্য। এই দুই মেরুর মাঝখানে যেটা, এইটার দুটোর মাঝখানে আমরা একটা মিডল পয়েন্ট কল্পনা করতে পারি এখানে। এর এই পাশটা হলো আমার এল আর এই পাশটা হলো এল। তাই যদি হয়, এই জন্য আমরা এটাকে টোটাল দূরত্বটাকে আমরা 12 ধরি। এটা হলো চুম্বক ভ্রামক। আর একটা জিনিস আছে চুম্বকায়ন মাত্রা। চুম্বকায়ন মাত্রা একটা ব্যাপার আছে আমাদের, চুম্বকায়ন মাত্রা।
চুম্বকায়ন মাত্রা। চুম্বকায়ন মাত্রা হচ্ছে প্রতি একক আয়তনের ক্ষেত্রে যে চৌম্বক ভ্রামক আসবে সেটাকে বলা হয় চুম্বকায়ন মাত্রা। সহজ কথা, I সমান m/v, প্রতি একক আয়তনের ক্ষেত্রে যে চৌম্বক ভ্রামক পাই সেটাকে বলা হয় কি চুম্বকায়ন মাত্রা বলা হয়। তারপর যেমন চৌম্বক প্রবেশত্ব আছে, চৌম্বক প্রবেশত্ব। চৌম্বক প্রবেশত্ব কি? মিউ সমান সমান b/h। সহজ কথা এখান থেকে। এখন প্রবেশত্বটা হলো আমরা যদি কোনো একটা মাধ্যমে যদি আমরা একটা ম্যাগনেটিক সাবস্টেন্স রাখি তাহলে যে ওই মাধ্যমে যে কল্পিত পথটা যাবে অর্থাৎ চৌম্বক বলরেখা ওই মাধ্যমে কি রকম প্রবেশ করবে সেটাকে বোঝায় আসলে চৌম্বক প্রবেশত্ব বোঝায়। এটা হলো চৌম্বক ক্ষেত্র বাই চৌম্বক প্রাবল্য বা চৌম্বক তীব্রতা বলি আমরা। এই দুটোর অনুপাতকে কি বলা হয়? এই দুটোর অনুপাতকেই বলা হয় কি চৌম্বক প্রবেশত্ব বলা হয়। যেমন শূন্য মাধ্যমের ক্ষেত্রে চৌম্বক প্রবেশত্বটা কি আমাদের মিউ নট ধরি আমরা, সেটা তখন কি হবে বি নট বাই এইচ নট। আর চৌম্বক প্রবেশত্বার কিন্তু নির্দিষ্ট একটা মানও আছে আমরা জানি, সেটা হলো শূন্য মাধ্যমের ক্ষেত্রে 4π × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, যেটা আমরা পূর্বেও পড়ে আসছি। সেটা হলো এখানে, তার মানে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক প্রাবল্যের অনুপাতটাই হলো কি চৌম্বক প্রবেশত্ব। এখান থেকে আমরা যদি চৌম্বক প্রাবল্যের কথা বলি তাহলে কিন্তু এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা চলে আসে চৌম্বক প্রাবল্য বা তীব্রতা। সেটা কি হবে তাহলে H = কি হবে b/μ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রবেশত্বার অনুপাতটাই হলো চৌম্বক প্রাবল্য বা চৌম্বক তীব্রতা। এখন আমাদের মূলত চৌম্বকের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এখন আমাদের যে চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো পড়লাম একটু খেয়াল করে, চ্যাপ্টারটা যেহেতু একেবারেই শেষ, সেটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব ছিল আমাদের। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার যে অংশটা আমাদের, সেই অংশটা মূলত ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বেশি। ওই জিনিসগুলো যদি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় যেটা আসে সেটা মনে করো যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার অংশ থেকে আসে। ওই অংশে আমরা কি পড়েছিলাম? ওই অংশে আমরা পড়েছিলাম, আমি কিন্তু পুরোটা চ্যাপ্টারটা আর একটু জাস্ট সামারি করে দিই। তো ওই ক্ষেত্রে আমরা প্রথমে পড়েছিলাম আসলে চৌম্বক বল, অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে অর্থাৎ যখন আধান গতিশীল হবে তখন ওই আধানের উপর একটা বল ক্রিয়া করে, সেটাকে বলা হয় চৌম্বক বল বলে আমরা। সেই চৌম্বক বলটা কিন্তু আমরা পেয়েছিলাম, সেটা হলো F = q/v/b sin θ, এইটা পেয়েছিলাম। এটাকে যখন আমরা এটাকে FM ও বলতে পারি, তখন এটা কি ছিল q × v × b। এইটা এই চৌম্বক বলের পরে এখান থেকে আমরা চৌম্বক বলের ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞাটাও পেয়েছিলাম। চৌম্বক ক্ষেত্রে একক টেসলা, 1 টেসলার সংজ্ঞাও কিন্তু আমরা দিয়েছিলাম। তারপরে কি করেছিলাম আমরা বায়ট-সাভার্টের সূত্রটা পড়িয়েছিলাম। বায়ট-সাভার্টের সূত্রটা আমাদের কি ছিল মনে আছে তোমাদের? বায়ট-সাভার্টের সূত্র ছিল কি, যখন কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আশেপাশে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের পরিমাপটা করার জন্য আমরা কি করেছিলাম? আমরা বায়ট-সাভার্টের সূত্র ব্যবহার করেছিলাম। বায়ট-সাভার্টের সূত্রটা ছিল কি dB = μ0 ideal sin θ ডিভাইডেড বাই কি 4πr²। এইটা ছিল। পরে এই সূত্রটাকে কিন্তু আমরা ব্যবহার করে দুটো অ্যাপ্লিকেশন পেয়েছিলাম। একটা পেয়েছিলাম কি, একটা লম্বা পরিবাহী তারের জন্য, যেটা বলেছে আমাদের জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন লম্বা পরিবাহী তার, লম্বা যখন পরিবাহী তারের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম চৌম্বক ক্ষেত্র B = μ0 I ডিভাইডেড বাই 2πa। এটাও কিন্তু আমরা শেষ করেছি আগে। তারপরে যখন বৃত্তাকার একটা কুণ্ডলীর কেন্দ্রে যখন হবে তখন কি রকম পেয়েছিলাম? তখন পেয়েছিলাম B = μ0 I ডিভাইডেড বাই 2r। আর যদি পাক সংখ্যা থাকে তখন কি ছিল μ0 I ডিভাইডেড বাই 2r। এই দুটো অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম আসলে বায়ট-সাভার্টের সূত্রে, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু আজকে অঙ্ক করিয়েছি এবং এগুলোর ক্ষেত্রে ডিটেলস আমরা
পড়িয়েছি আগে। তারপরে আমাদের কি ছিল, অ্যাম্পিয়ারস লটা পড়িয়েছিলাম। অ্যাম্পিয়ারস লতে কি ছিল, অ্যাম্পিয়ারস লতে ছিল এটা ছিল যখন কোনো বদ্ধ পথের ভিতর দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রটা আমরা বের করি সেরকম কি ছিল, সেটা ছিল ক্লোজ সারফেস বি ডট ডিএল, চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন হবে ওর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার কত গুণ, মিউ নট গুণ। এটা হলো ক্লোজ সারফেস, যেটা আমরা রৈখিক সমাকলন বলি বদ্ধ পথ বরাবর। ওকে, তাহলে এইটা কিন্তু আমরা শেষ করেছিলাম। তারপরে কি করেছিলাম, আমরা হল ভোল্টেজ পড়িয়েছি। হল ভোল্টেজের যেটা হল ক্রিয়া, যেটা ওটা বলেছিলাম কি, যদি একটা পাতের মধ্য দিয়ে, পাতের কয়টা অংশ থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যদি আমরা দৈর্ঘ্য বরাবর তড়িৎ এবং তার পুরুত্ব বরাবর কি করি, আমরা যদি উচ্চতা বা পুরুত্ব বরাবর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কি হয়, প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। সেই বিভব পার্থক্যটাকে বলা হয় হল ভোল্টেজ, আর ক্রিয়াটাকে বলা হয় কি, হল ক্রিয়া। ঠিক আছে, এইরকম জিনিস ছিল। সেটা কি ছিল, আমাদের ভিএইচ সমান সমান ছিল বিভিডি, আবার ছিল ভিএইচ সমান সমান কি ছিল, বিআই ডিভাইডেড বাই এনটি কিউ। আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম। এটা হলো কি ছিল আমাদের হল ভোল্টেজের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, হল ভোল্টেজের ক্ষেত্রে এটা পেয়েছিলাম। তারপরে কি, আমরা যদি একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী তার রেখে ওর ভিতর দিয়ে যদি তড়িৎ চালনা করি তখন কি বল পেয়েছিলাম আমরা, সেটা কিন্তু আমরা ক্লিয়ার করেছিলাম। যেমন এটা একটা চৌম্বক ক্ষেত্র, ওকে, এর ভিতর দিয়ে আমরা যদি একটা তড়িৎ কি একটা যদি পরিবাহী তার নিই, এর ভিতর দিয়ে যদি তড়িৎ চালনা করি তখন কি হবে, তখন যে বলটা হবে সেটাও কিন্তু এফ সমান সমান আইএলবি। এটাকে যদি আমরা ভেক্টর রূপে নিই তখন কি ছিল, আইএল ক্রস বি, এটাও পেয়েছিলাম। তারপরে এরকম ছিল। যাই হোক, আমাদের মোটামুটি কথা হলো, মূল জিনিসটা যেটা হলো, আমাদের যতগুলো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টার্মগুলো মোটামুটি আমরা শেষ করে দিয়েছিলাম। আজকে আমাদের শেষ, আশা করি এর ভিতরে তোমাদের মোটামুটি শেষ ম্যাক্সিমাম জিনিসগুলো প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। তারপরে যদি কোনো সমস্যা থাকে আশা করি তোমরা কমেন্টসে লিখলে সব সেটা দেখবো। এরপরে কিন্তু আমরা নেক্সট দিন আসলে এর পরের চ্যাপ্টারটা শুরু করবো, যেটা হলো তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, যে চ্যাপ্টারটা ওইটা আমরা শুরু করবো এরপরে, যেটাকে আমাদের বলা হয় পঞ্চম অধ্যায়। যাই হোক, আমার আজকের মতো এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।